লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দিদি ভাই আজ আমাকে যাওয়ার সময় কি বলে গেল জানো? কি আর বলবো, নির্ঘাত তোমার কনফিডেন্স ভেঙে দেওয়ার জন্য কিছু একটা বলেছে। দিদি ভাই সন্দেহ করে গেছে যে ওর অসুখ করলে বোধহয় আমি আর ওর পাশে দাঁড়াবো। বাহ, চমৎকার। তোমার মতো একটা ইমোশনাল মানুষকে গিল্টি ফিলিং দেওয়ার থেকে এর থেকে ভালো আর কি উপায় হতে পারে বলো তো? এভাবে বলো না প্লিজ। কেন বলবো না? একটা মানুষ অন্যায় করবে, দোষ করবে, অপরাধ করবে, কিন্তু যেহেতু তাকে সকলে বিশ্বাস করে আর সেই বিশ্বাসের জোরে সে তোমাকে সকলের সামনে অপরাধী করে রেখে দেবে। কেন মেঘ? এটা আর কতদিন ধরে চলবে? তোমাকে সকলে মিলে এ বাড়িতে যা করছে না, তাতে আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়। তোমার কাছে আমার নিজেকেই অপরাধী লাগে। এসব কেন বলছো তুমি? আমি বিয়ের দিন সকালে যখন তোমার বাবাকে ফোন করেছিলাম, তখন বলেছিলাম যে ও বাড়িতে মেঘ কষ্ট পায়, মেঘের ওপর অন্যায় হয়, আর সেই কষ্ট আর অন্যায়ের হাত থেকে তোমাকে বাঁচাতেই আমি বিয়ে করেছিলাম। কিন্তু দেখো, সেই একই কষ্টে তুমি আছো। বরঞ্চ বলবো, এ বাড়িতে তোমার কষ্টটা আরো অনেক বেশি। এ বাড়িতে সকলেই তোমাকে কেমন একঘরে করে রেখেছে। তোমার এখানে যাওয়া বারণ, ওখানে যাওয়া বারণ, তোমার এটা করা বারণ, সেটা করা বারণ। তোমার এই এত অসম্মানে, এত অপমানে আমি কিছু করতে পারছি না। আমার বাড়ির লোককে আমি বোঝাতেই পারছি না যে ওরা তোমাকে ভুল ভাবছে। কি করে হয় বলো তো? একটা বাইরের মেয়ে, তার সঙ্গে হয়তো 2-1 মাস আগে আলাপ হয়েছে সকলে, তাকে সবাই বিশ্বাস করে যাচ্ছে। দেখো, এরকম রেসলেস হয়েও না, সব ঠিক হয়ে যাবে। তুমি ওদের একটু সময় দাও। আর কত সময় দেবো? ওদের এই বিহেভিয়ারটা আমি সহ্য করতে পারছি না, জানো তো। এবার না একটা সাংঘাতিক কিছু করবো আমি। এরকম কথা ভাববেও না। আর কতদিন চুপ করে থাকবো? হ্যাঁ, আর কতদিন? কি করবে তুমি? জানি না কি করবো, তবে কিছু তো একটা করবোই। ময়ূরীকে ওয়ান্স অ্যান্ড ফর অল একটা শিক্ষা দেবো। ওর মুখোশটাকে টেনে ছিঁড়ে সকলের সামনে দেখিয়ে দেবো। না, কিচ্ছু করবে না তুমি। সেরকম কিছু করলে কিন্তু তুমি আমাকেও হারাবে। মা সবার সামনে, ও বাড়ির সবার সামনে নীলামাকে বলে দিল, বললো যে আমি নাকি সব করেছি। আর ওই মেয়ে মেঘ, ও কি করছিল? চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছিল, প্রতিবাদ করলো না? বললো না যে ভুলটা সে করেছে, তুই করিসনি? সে তো নাকি শুনেছে একদম সত্যি কথার আধার। ওই যুধিষ্ঠির আর ওই আমার মেয়ে সত্যি কথা বলার জন্য জগৎ একদম বিখ্যাত। বললো তো না মা। জানো, প্রথম আমার একটু অভিমান হয়েছিল তাতে, কিন্তু তারপর আমি গভীরভাবে ভেবে দেখলাম এই কথাটা বলার মতো ওর উপায় ছিল না মা। ও বলতে পারতো না। কেন উপায় ছিল না? কেন উপায় ছিল না? ওকে কি বোবায় ধরেছিল, নাকি কেউ গলায় ছুরি দিয়ে বলেছিল না বলতে? না মা, তুমি একবার ভেবে দেখো, ওখানে প্রতিবাদ করলে ওর চলবে কি করে? ওকে তো নিজেকে বাঁচতে হবে ওই বাড়িতে তখন। আর ও যে ভুলটা করেছে তাতে জেঠিমা হয়তো ওকে বাড়ির থেকেই তাড়িয়ে দিত। আমি সেখানে দাঁড়িয়ে সামাল দিচ্ছিলাম, তাই। তুই কেন ওর হয়ে সামাল দিতে যাবি? ওগু গো, মুক্তে দে। আমাদের বাড়ির মেয়েকে যদি শ্বশুর বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেটা তো আমাদের ফ্যামিলির ছোট হওয়া। সেই জন্যই আমি যা করার আমি করেছি। আর মেঘকেও তো তখন নিজেকে বাঁচাতে হবে ওই বাড়িতে, ওকে নিজেও তো বাঁচতে হবে, তাই ও আমার ডিফেন্সে এগিয়ে আসেনি। ও যদি একবার আমার কাছে এসে বলতো, দিদি ভাই আমার হাতে একটা ভুল হয়ে গেছে, তুই আমাকে বাঁচিয়ে দে, তাহলে হয়তো আমি নিজেই ওর সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিতাম, সব আমি নিয়ে নিতাম। কিন্তু সেটা না করে ও নীলের কাছে গিয়ে আমার নামে মিথ্যে কথা বলল। এমনিতেই জানি না কেন নীল আমাকে পছন্দ করে না, তার উপর মেঘ আরো খেপিয়ে দিল নীলকে আমার এগেনস্টে। তারপর তো নীল একেবারে যাচ্ছে তাই করে আমাকে। চুপ কর, একদম চুপ করে থাকবি তুই, একটাও কথা বলবি না। আমি আজই যাবো এই বাড়িতে, আজকেই যাব। যারা আমার মেয়েকে অকারণে অপমান করে তাদেরকে আমি ছেড়ে দেবো? কখনো না। নীলকে আমার চোখের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। কেন তোকে অকারণে এই কথাগুলো শুনিয়েছে? কেন তোকে সব সময় অপমান করে? কেন? তুই বললি না
বললি না যে বউ ভাতের দিন মেঘকে সাজানো নিয়ে আমরা যাবার আগে ও তোর দিকে আঙুল তুলে কথা বলেছিল, বললি না? ওকে তার জবাব দিয়েও করতে হবে। ওকে বলতে হবে যে যা কিছু হচ্ছে ও সব কিছুতে তোকে কেন দোষী ঠাউরাচ্ছে সেটা ওকে বলতে হবে। মেঘকে তো আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার নিজের পেটের সন্তান তো, ও ভালো মানুষের মুখোশ পড়ে আছে, আসলে ও একটা শয়তান একটা। তুমি এখনো ওকে ডিফেন্ড করছো? শুধু এখন নয়, সারা জীবন করব। কেন মেঘ, কেন? তুমি বুঝবে নীল, আমি যদি সব তোমাকে বুঝিয়ে বলি। বলো, আমি বোঝার চেষ্টা করব। জন্মঋণ কাকে বলে জানো? জন্মঋণ মানে? জানো না তো? তাহলে শোনো, আমি আমার দিদিভাইয়ের কাছে জন্ম ঋণী ঋণী। খুব ছোটবেলায় না দিদিভাইয়ের ওই ব্লাডের অসুখটা ধরা পড়েছিল। ডক্টররা তখন বলেছিল যে এই অসুখটা ওর সঙ্গে চিরকাল থেকে যাবে, আর এটা রিল্যাপস করলে ওকে ব্লাড দিতে হবে, আর সেই ব্লাডটা সিবলিংয়ের হলে সব থেকে ভালো হয়। তখন মা বাপি এই রিস্কটা নেওয়ার প্ল্যান করে। আসলে ওনারা তো চিরকাল থাকবেন না, দিদিভাইয়ের জন্য এরকমভাবে ব্লাড কে জোগাড় করবে, তাই জন্য আমার জন্ম হয়। শুধু ময়ূরীর ব্লাডের প্রয়োজনে? হ্যাঁ, ঠিক শুধু ওই কারণেই আমি জন্মালাম। তাহলে নীল, এই পৃথিবীটা দেখলাম তো আমি শুধুমাত্র দিদিভাইয়ের কারণে। এই যে আমি পৃথিবীর রূপ, রস, গন্ধ সবকিছু উপভোগ করে বেঁচে আছি, সবকিছুই তো ওর জন্য, তাই না? তাহলে তুমিই বলো যে আমি কি করে এমন কিছু করতে পারি যার জন্য আমি দিদিভাইয়ের থেকে দূরে চলে যেতে পারি? তোমার কথাগুলো না এখন আমার মাথায় ঢুকছে না, জানো তো? মানে আচ্ছা, এমনও তো হতে পারতো, ধরো তোমার ব্লাড গ্রুপ আলাদা হতো। হ্যাঁ, আমার আর মিনিট তো ব্লাড গ্রুপ আলাদা, কাকামণি বাবার ব্লাড গ্রুপ আলাদা, তখন? কিন্তু থ্যাঙ্কফুলি আমার আর দিদিভাইয়ের ব্লাড গ্রুপ সেম। যদি আলাদা হতো, ভাবো তো এই পৃথিবীতে আমার কি জায়গা হতো? একেবারে অপ্রয়োজনীয় ফালতু একটা প্রাণ হয়ে যেত। দিদিভাইয়ের জন্যই তো আমার জীবনের একটা উদ্দেশ্য আছে, একটা প্রাণ আমি বাঁচিয়ে রাখবো। আমার কাজ সেটা, এই পৃথিবীতে আমাকে আনা হয়েছে সেই জন্য। মা, ও মা প্লিজ তুমি এত এক্সাইটেড হও না প্লিজ। এবার তো তোমার শরীর খারাপ করবে মা। কিচ্ছু শরীর খারাপ করবে না আমার কিচ্ছু শরীর খারাপ করবে না, কিচ্ছু করবে না। যতক্ষণ না ওই গাঙ্গুলি গোষ্ঠীকে, ওই গোটা গাঙ্গুলি গোষ্ঠীকে তোর অপমানের একটা যোগ্য জবাব দিতে পারি, ততক্ষণ আমি শান্তি পাবো না। আমার মেয়েকে অকারণ অপমান করা, মানুষ খুনের দায়ে দায়ী করা, এটা আর কেউ মেনে নিতে পারুক, আমি মেনে নিতে পারবো না, কখনো না। তুই এখন একটা ফোনে ট্যাক্সি ডেকে দে, আমি তৈরি হয়ে নিচ্ছি। না মা, না মা, তুমি ও বাড়িতে যাবে না, তুমি কাউকে কিচ্ছু বলবে না প্লিজ। তুই কেন আমাকে আটকাচ্ছিস? কারণ ও বাড়ির কেউ আমাকে কিছু বলেনি, ও বাড়ির কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি মা, নীল করেছে। আর একা নীলের জন্য তুমি ও বাড়ির সবাইকে গিয়ে কেন কথা শোনাবে আমাকে বলো তো? কেন? ওরা সবাই দোষী, এক দোষে দোষী। ওরা যদি সকলে মিলে বলতো তাহলে নীল এই কাণ্ডটা ঘটাতে সাহস করতো? আর ওই ডাক্তার নিকে একবারও তো বিয়ের আসরে ছেলেকে কিছু বলতে শুনলাম না। যদি আমার ছেলে হতো না, ওকে সপাটে গালে একটা চড় মারতাম। ওরে বাবারে, আমি বোধহয় একটু বেশি বেশি করে ফেলেছি, মাকে তো সামলানোই যাচ্ছে না। ও মা প্লিজ তুমি একটু ঠান্ডা হও, এরকম করো না মা। তুমি এরকম করবে জানলে আমি তোমাকে কিছু বলতামই না। আর কত কত কষ্ট নিজের মনের মধ্যে চেপে রেখে সকলের সামনে এভাবে হাসি মুখে দাঁড়াবি? কত কষ্ট চেপে রাখবি বল? আমি জানি না ভগবান আমাকে কোন পাপে শাস্তি দিচ্ছেন, জানি না কেন ঠাকুর আমার নিজের নারী চেরা ধনটাকে এভাবে সব কিছু থেকে বঞ্চিত করছে।
একটু সুখ পেতে দিচ্ছেন না, একটু আনন্দ পেতে দিচ্ছেন না। কেন বঞ্চিত করছেন সবকিছু থেকে আমি জানি না। আমি কারোর কথা শুনবো না, আমি কারোর কথা শুনবো না, তোর কথাও শুনবো না। আমি যাবো বাড়িতে। মা, মা প্লিজ এরকম করো না, হ্যাঁ প্লিজ একটু ঠান্ডা হও। তুমি এসব কথা ওর বাড়িতে গিয়ে বললে মেঘের কি অবস্থা হবে ভেবে দেখেছো? আমি অনেক লাকি, আমার জীবনে একটা উদ্দেশ্য আছে। অনেকের জীবনে তো কোনো উদ্দেশ্যই থাকে না। না মেঘ, না, এটা হতে পারে না। এটা তোমার জীবন নয়, এইটুকুই তোমার জীবন নয়। আমি মানছি এটা তোমার জীবনের অস্তিত্বের একটা অংশ, কিন্তু শুধু একটা অংশ মাত্র, পুরো জীবন নয় মেঘ। মেঘ, জীবন অনেক সুন্দর, অনেক বড়। তোমার জীবনে আমার কোনো জায়গা নেই, আমার জন্য তুমি নও। আমাদের দুজনের কোনো জীবন নেই। থাকাটা বোধহয় উচিত ছিল না। প্লিজ এভাবে বলো না মেঘ, এভাবে বলো না। ইউ আর মাই লাইফ, ইউ আর মাই এক্সিস্টেন্স। আমি জানতাম তুমি ব্লাড দিয়ে তোমার দিদিকে বাঁচিয়ে রেখেছো, কিন্তু তোমার জন্ম। এবার বুঝলে তো কেন আমি দিদিভাইকে ডিফেন্ড করেছি। আর আমি এ বাড়িতে আসার পর থেকে তুমি বারবার এটা দেখেছো, কিন্তু এবারে আমি সেটা পারলাম না। ঠাম্মাকে ওষুধ খাওয়ানোর ব্যাপারটায় আমি দিদিভাইকে ডিফেন্ড করতে পারলাম না। যেটা আমি করেছি সেটা আমি অন্যায় করেছি। ওই মানুষটার সাথে অন্যায় করেছি যেই মানুষটার কাছে আমি জন্ম নিইনি। আমি তো তোমাকে বলেছি যে দিদিভাই ওই ঘরে গেছিল, আমি চিৎকার করে বলেছি আমি ঠিক ঘা মেনেছি। আমি কত অসম্মানের কারণ হলাম বলো তো নীল? কত বড় অন্যায় করলাম দিদিভাইয়ের সঙ্গে। তোমাকেও তো চিনিয়ে নিলাম আমি ওর কাছ থেকে। বোধহয় সেই জন্যই ওই পাগলামিগুলো করছে। আর এবার ওকে সকলের সামনে। নীল, আমার না নিজেকে কেমন একটা লাগছে। আমি কি করি বলো তো? আমার কি ওর কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত? না, তুমি কোনো অন্যায় করো না, তুমি একদম কোনো ক্ষমা চাইবে না। মেঘ, তোমার দিদি অসুস্থ হতে পারে, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং ভালো না। শি ইজ মিন, শি ইজ ভেরি ডেঞ্জারাস, প্রচন্ড ভিন্ডিকটিভ। ও বারবার তোমাকে বিপদে ফেলেছে। আর মেঘ, সেটা তো আমি সহ্য করবো না। দেখো, এসব জন্মদিনটিন আমি মানি না। তোমার বাবা মা একটা স্বার্থপরের মতো ডিসিশন নিয়েছিলেন। তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে এই পৃথিবীতে এনেছিলেন। একজন কাউকে শুধুমাত্র ব্লাড সাপ্লায়ার হিসেবে এই পৃথিবীতে আনা যায় না মেঘ। ব্লাড ডোনেট করতে হয়, সেখানে ডোনারের ইচ্ছেটা ইম্পর্টেন্ট। মেঘ, ঋণী যদি কেউ হয়ে থাকে সেটা তারা, তোমার বাবা মা, ময়ূরী। তুমি তাদের ময়ূরীকে বাঁচিয়ে রেখেছো আর রাখবেও, কিন্তু সে কি করছে? স্রেফ তোমাকে বিপদে ফেলতে ময়ূরী ওই ভয়ানক খেলায় মেতেছিল। আচ্ছা, ও যে ওটা করেছিল আমরা তো কেউ ওকে চোখে দেখিনি। দেখো, মেঘ নীলকে অন্যভাবে নিজের কথা বিশ্বাস করিয়ে ফেললেও বাড়ির আর কেউ তো ওর কথা বিশ্বাস করেনি। জেঠিমনির ঘরে ওর ঢোকা বারণ, ঠাম্মার ঘরে ওর ঢোকা বারণ। বুঝতে পারছো তো তুমি সিচুয়েশনটা কিরকম? এখন এর মধ্যে যদি তুমি গিয়ে সব কথাও বাড়িতে শোনাও, তাতে তো মেঘের ওপর ওদের রাগটা আরো বাড়বে। বলবে ওই তো মেঘের মা এসে এত কথা শুনিয়ে গেল। মা, মেঘের মুখ চেয়ে আমি তোমাকে বারণ করছি, যেতে যেও না। বাহ, চমৎকার। ওই মেয়ে তো সর্বনাশ করেছে, তাও তুই ওর পাশে থাকার জন্য সব অপমান সহ্য করে ওই বাড়িতে থেকেছিস। আর আজ সে নিজের ভুলের দায় তোর ওপর চাপাচ্ছে। আর আমাকে তুই চুপ করে থাকতে বলছিস, পাছে ওর কোনো ক্ষতি হয়। আচ্ছা ময়ূরী, তুই পারছিস কি করে বলতো? তোর দিকে তাকাতে আমার কষ্ট হচ্ছে, তুই কি করে সহ্য করতে পারছিস? ছেড়ে দাও না মা, আমার আর কোনো কিছু থেকে কিছু হয় না। আমার শুধু মেঘের কথা ভেবে খারাপ লাগছে মা। মেঘ নীলকে ব্যবহার করলো। মেঘ কি নীলকে আদৌ ভালোবাসে মা? এটাকে কি ভালোবাসা বলে? মেঘ বুঝে গেছে নীল ওকে ভালোবাসে, তাই ও নীলকে ইউজ করলো।
আমি এটা ভাবতে পারছি না মা। আমার নিজের বোন এরকম একটা মিন বিহেভিয়ার করেছে, এটা ভাবতে আমার নিজের খারাপ লাগছে তো। নীলকে ব্যবহার করলো মানে কি? ও কি বাচ্চা ছেলে যে যে কেউ ওকে ব্যবহার করতে পারে? ওরা শেয়ানে শেয়ান চিনেছে, বুঝলি? আমি তো ভাবতেই পারছি না, একজন নিজের দোষ ঢাকতে নিজের মায়ের পেটের বোনের ওপর দোষারোপ করছে, তাকে খুনি বলতে পারছে না। আমার না সব কেমন কনফিউজিং লাগছে। আমার কেন মনে হলো বলো তো, আমার নিজের দিদিভাই ওরকম একটা ভুল করতে পারে। হয়তো আমার কোথাও কোনো ভুল হচ্ছে বা ওষুধগুলো ভুল খামে। না, সেটা ছিল না। বাবার ঘরে ঠাম্মার ওষুধটা আমি নিজে দেখেছি। তুমি নিজেকে ভুল বোঝাবার চেষ্টা করো না। না না নীল, আমার কেমন একটা মনে হচ্ছে, কেমন একটা কনফিউজিং লাগছে সব। আমি বুঝে গেছি, ময়ূরী যাওয়ার আগে আর একটা চাল চলে গেছে। ও তোমাকে একটা গিল্ট ট্রিপ দিয়ে গেছে। খুব ভালো করে জানে তোমাকে। ওইটা জানে যে ওর অসুস্থতার ব্যাপারটা নিয়ে তোমাকে যদি একটা অপরাধ বোধে ফেলা যায়, তাহলে তুমি দুর্বল হয়ে যাবে। আর সেটাই ও করে গেছে যাওয়ার আগে। আমার একটা কথা মিলিয়ে নিও, তোমার এই দিদির জন্য ভবিষ্যতে তোমাকে আরো অনেক সাফার করতে হবে যদি তুমি নিজে না শক্ত হও। আর এটাও আমি বলে রাখছি, আমার গোটা পরিবার যদি তোমার এগেনস্টে যায়ও, তাহলেও কিন্তু আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। আর তোমার সঙ্গে কোনো অন্যায় হতে আমি দেব না। দ্যাটস আ প্রমিস। তুমি এসব ছেড়ে দাও না, তুমি এসব ভেবো না, প্লিজ ছেড়ে দাও। আমি বুঝে উঠতে পারছি না রে, তুই কেন চুপ করে থাকিস? কিসের সঙ্গে লড়াই করব মা আমি? আমার ভাগ্য, সেখানে ভগবান গোড়াতেই আমাকে মেরে রেখে দিয়েছেন, আমাকে পরমুখাপেক্ষী করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আর মেঘ ওকে সৌভাগ্য দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে। মেঘ কি লাকি, তাই না মা? হ্যাঁ, এই বাড়িতেও সব সময় বাবিকে নিজের কাছে পেয়েছে, সব সময়। পৃথিবীতে যাই ঘটে যাক, ভাবি সব সময় ওর সাইড নিয়েছে, এমনকি বিয়ের সময়ও। আর এখন এখন মেঘ পেয়েছে নীলকে ওই বাড়িতে, একেবারে নিজের হাতে করে রেখেছে। এত তাড়াতাড়ি মা? ওই মেয়ে বলতো বিয়ে করব না, খালি লেখাপড়া করব, খালি লেখাপড়া করব। সব ছিল ন্যাকামি, বুঝলি? বিয়ের জন্য না ওই মেয়ে এক পায়ে খাড়া ছিল, শুধু একটা ছেলে পাওয়ার অপেক্ষা। ছি 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 ছি, মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু নেই। কি হলো মা? হঠাৎ মনে হলো একটু একা লাকি নয়, আমি তো ওর থেকেও বেশি লাকি। হ্যাঁ, ওর কাছে বাবি আছে, নীল আছে, কিন্তু আমি তো তোমাকে পেয়েছি মা। চিরকাল একটা কথা জানবি, তোর এই মা সবসময় তোর সাথে আছে। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না, কখনো না। জানি তো। আজ তোকে একটা কথা বলি ময়ূরী, মেঘের সঙ্গে আজ থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি চাই না ও আর এ বাড়িতে আসুক। এ বাড়িতে অষ্টমঙ্গলা ফঙ্গলা কিচ্ছু হবে না। আর একটা কথা, ওই পরিবারের সঙ্গে তোর বা আমার আর কোনো যোগাযোগ থাকবে না, কথাটা মনে রাখিস। এই রে, সেটা হলে তো চাপ। আমাকে তো ও বাড়ির সঙ্গে সম্পর্ক ঘোচালে চলবে না। ছোট বৌমা, হ্যাঁ মা, আমার নাথ বউকে দেখছি না কেন? সে কোথায়?
কি হলো? সে কি বাড়ি নেই নাকি? না না মা, বাড়িতে থাকবে না কেন, বাড়িতেই আছে। তাহলে এ ঘরে আসছে না কেন? আমি সুস্থ হবার পর তাকে তো একটিবারের জন্য দেখলাম না। ছোট বৌমা, কি হয়েছে আমাকে একটু খুলে বলো দেখি। ওকে তোমার কি দরকার ঠাম্মি? ওই ঘরে আসছে না বলে কি তোমার কিছু অসুবিধা হচ্ছে? এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না দিদি ভাই। ওকে আমার কেন দরকার সেটা তুমি জিজ্ঞেস করার কি? সে আমার ঘরে আসছে না কেন? সে তোমার কাছ থেকে মুখ লুকিয়ে বেড়াচ্ছে, বোধহয় লজ্জায়। মুখ লুকিয়ে বেড়াচ্ছে কেন? তোমাকে আমরা বলিনি, তোমার এমনি শরীর খারাপ ছিল, এর মধ্যে কেউ তোমাকে মানসিক কষ্ট দিতে চায়নি। কথাটা শুনলে তোমার খারাপ লাগবে ঠাম্মি। এই যে তোমার এত কিছু হলো, এটা কিন্তু ওর জন্য, ওর ভুলে, ওর ক্যালাসনেসে। ছোট বৌমা, গিন্নি এসব কি বলছে? হ্যাঁ, তুমি আমায় সোজা কথায় বলো তো। এসব রহস্য করে কথাবার্তা আমার একদম ভালো লাগে না। মা, আপনাকে তো সেদিনকে ভুল ওষুধ খাওয়ানো হয়েছিল, তার জন্যই এত কিছু হলো। আর আপনাকে কিন্তু ওষুধটা মেঘ খাইয়েছিল। নাদবু আমাকে ভুল ওষুধ খাইয়েছিল? না, এটা তো হতে পারে না। বিশ্বাস হচ্ছে না তোমার ঠাম্মি? কেন বিশ্বাস হচ্ছে না তোমার? বিশ্বাস হচ্ছে না এই জন্য যে এই কদিনেই সেই মেয়েকে আমি বেশ চিনেছি। ধীর স্থির মেয়ে সে, আর দায়িত্ব জ্ঞান আর 5 জনের থেকে ঢের বেশি। না না, এ ভুল করার সে মেয়েই নয়। তুমি মেঘকে ভুল চিনেছ ঠাম্মি। না, আসলে তুমি মেঘকে চিনতেই পারোনি।